প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অর্থাৎ স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। অষ্টম শ্রেণী বিজ্ঞান পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। প্রথমে জানি আমরা সমন্বয়টা কি। সমন্বয়টা একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ একটার পরে আরেকটা জিনিস আসা, এটা হচ্ছে সমন্বয়। যেমন দেখো, একটা উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, আমরা একটা বীজকে রোপণ করি। বীজকে রোপণ করার পর সেই বীজটা অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম হওয়ার পর আস্তে আস্তে সেটা কি হয়, আস্তে আস্তে বড় হয়, পাতা হয়, ডাল হয়। নির্দিষ্ট একটা বয়সে এসে ফুল ধরে, তার ফুল থেকে ফল হয়। এক বছর যদি উদ্ভিদ যদি হয় তাহলে মারা যায়। আর বহু বর্ষজীবী যদি উদ্ভিদ হয়, এই ধারাবাহিকতা, এই ফুল ধরা ফল ধরা, এই ধারাবাহিকতাটা মানে প্রত্যেকটা বছর চলতেই থাকে। এই একটা সমন্বয়। আমি যে কথাগুলো বললাম এর ভিতরে কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর ভিতর থেকে কোনো একটা প্রক্রিয়া বাদ যায় না, বা কোনো একটা প্রক্রিয়া আগে হয় না, কোনো একটা প্রক্রিয়া পরে হয় না। যেমন উদ্ভিদের বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরপরই কিন্তু সেটাকে ফুল ধরে না। আবার দেখো, ফুল ধরার আগে কখনো ফল ধরে না। এই যে ধারাবাহিক প্রক্রিয়াটা, এটিকে আমরা বলছি কি সমন্বয়। উদ্ভিদের ক্ষেত্রে এই সমন্বয়টা, বা প্রাণীর ক্ষেত্রে এই সমন্বয়টা কিন্তু শুধু উদ্ভিদের ক্ষেত্রে নয়, সকল প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা বজায় থাকে। এবং এই সমন্বয় বা এইগুলো কিন্তু তোমার নিয়ন্ত্রণ করে হরমোন বা ফাইটো হরমোন, যেটা উৎপন্ন হয় কোথায়, আমাদের কোষে উৎপন্ন হয় বা উদ্ভিদের কোষে উৎপন্ন হয়, সেখান থেকে বের হয়ে এসে নির্দিষ্ট জায়গায় সেইটা কিন্তু প্রয়োগ হয়। সে হরমোন বা ফাইটো হরমোন কাজ করে থাকে। হরমোন বা ফাইটো হরমোনকে আবার দুই ভাগ করা আছে। একটা আছে বলা আছে বৃদ্ধি সহায়ক হরমোন, আর আছে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। বৃদ্ধি সহায়ক হরমোন মানে কি বৃদ্ধিতে সহায়তা করবে, যেমন অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, এগুলো হচ্ছে বলা আছে বৃদ্ধি সহায়ক হরমোন। আর বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন যেগুলোকে বৃদ্ধিতে বাধা প্রদান করবে, যেমন অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন, এগুলো বলা আছে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। এগুলোকে বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন দেখো, একটা আমের কথা যদি তুমি বলো, ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়, কিন্তু সেটা কিন্তু বড় হইতেই থাকে, বড় হইতেই থাকে এমন না, কিন্তু নির্দিষ্ট একটা বয়স মতো কিন্তু বড় হওয়ার পর সেটা বড়টা থেমে যায়। তাহলে এটা কিন্তু এই যে বৃদ্ধিতে সহায়তা করলো বৃদ্ধি সহায়ক হরমোন, আর এই যে বৃদ্ধিটা থেমে গেল এটা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন, বৃদ্ধিতে বাধা প্রদান করে দিল। তারপর দেখো, নির্দিষ্ট বয়সে কিন্তু আমরা বলছি, কিন্তু নির্দিষ্ট বয়সে যে জিনিস যেটা হওয়ার দরকার সেটাই সেই জিনিস হওয়ার জন্য যে হরমোন লাগবে, সেই হরমোনটা কিন্তু নির্দিষ্ট একটা বয়সে কিন্তু তৈরি হবে, কোষে তৈরি হবে। প্রত্যেকটা জীবের কোষে তৈরি হবে, প্রাণীর কোষে তৈরি হবে, উদ্ভিদের কোষে তৈরি হবে। যেমন দেখো, যে উদ্ভিদের ফুল ধরার জন্য ফ্লোরিজেন হরমোন দায়ী, সেটা কিন্তু কোষে উৎপন্ন হয়। তো যখন ফুল ধরার দরকার হয়, যখন ফুল ধরার প্রয়োজন হয়, তখনই কিন্তু উদ্ভিদের কোষে, পাতার কোষে এটা কিন্তু হরমোনটা উৎপন্ন হয়। তারপর কি হয়, সেটা যে জায়গায় যে ফুল ধরার দরকার ঠিক সেই জায়গায় সেটা ক্রিয়া করে, তারপরে ফুল ধরে। তো এইগুলো উদ্ভিদের সমন্বয় এবং নিঃসরণ। এবার আসে আমরা যে নিউরনের ক্ষেত্রে আমরা একটু আসি। নিউরনটা কি? নিউরনটা হচ্ছে তোমার আমাদের মস্তিষ্কের কোষ। এই নিউরন কোষ আমাদের দেহে যত প্রকার কোষ আছে তার ভিতরে সবচেয়ে বড় কোষ আছে নিউরন কোষ। আর এই নিউরন কোষ আমাদের কোষ তোমার বিভাজিত হয় না। কারণটা কি? প্রত্যেকটা কোষ বিভাজন করার জন্য তোমার আমাদের কোষে আমাদের তোমার সেন্ট্রিওল একটা কোষকে ভাঙতে সহায়তা করে থাকে। কিন্তু সেন্ট্রিওল তোমার আছে নিউরন কোষে সেন্ট্রিওল থাকে না, তাই আমাদের নিউরন কোষ বিভাজিত হয় না। জন্মলগ্ন অবস্থায় আমাদের যে যতটুকু নিউরন কোষ থাকে আমাদের মস্তিষ্কে, ঠিক মৃত্যুর আগ পর্যন্ত তার থেকে নিউরন কোষটা কমে যায়, বরঞ্চ বাড়ে না, তবে কি দৈর্ঘ্য অবস্থায় বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝলাম যে নিউরন কোষটা এমন একটা কোষ যে কোষটা কি তোমার বিভাজিত হইতে পারে না, অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম হওয়ার সম্ভাবনা নাই। কারণ এটা আমাদের প্রথমেই বলছি যে কি থাকে না, সেন্ট্রিওল থাকে না। তাহলে আমরা নিউরন কোষ সম্পর্কে এখন একটু আমরা জানি। আমরা একটু আঁকের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। নিউরন কোষটা প্রথমত নিউরন কোষকে প্রথমত দুইটা অংশে ভাগ করা যায়, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। কি বললাম? কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। তো আমি একটু আঁকার মাধ্যমে চেষ্টা করি তোমাদের জানানোর।
নিউরন কোষ। আমি বলছি কি প্রথম দুইটা অংশ ভাগ করা আছে কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। কোষ দেহটা কি কি অংশ নিয়ে গঠিত দেখো। কোষ ঝিল্লি বা কোষ আবরণ। প্রথমে আসো কোষ ঝিল্লি বা কোষ আবরণ। কোষ ঝিল্লি বা কোষ আবরণ। তারপরে আসো সাইটোপ্লাজম, ফাঁকা স্থান। আর মাঝে আছে কি নিউক্লিয়াস। তাহলে আমরা বলতাম কোষ দেহটা কয়টা অংশ? তিনটা অংশ পাওয়া গেছে। কোষ ঝিল্লি বা কোষ আবরণ, তারপরে সাইটোপ্লাজম অর্থাৎ কোষের ভিতরে মধ্যবর্তী স্থান, ফাঁকা স্থান, তারপরে নিউক্লিয়াস মধ্যবর্তী গোলাকার কালো অংশটা, সে নিউক্লিয়াস। এই তিনটা অংশ নিয়ে আমরা পাইছি কোষ দেহ। এরপর আছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুইটা অংশ, অ্যাক্সন এবং ডেনড্রন। অ্যাক্সন এবং ডেনড্রন। কোষ দেহ থেকে যে সুতার মতো লম্বা সুতার মতো একটা অংশ বের হয়ে গেছে, এটি বলেছে অ্যাক্সন বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্সন। কোষ দেহ থেকে যে লম্বা সুতার মতো অংশ বের হয়ে গেছে সেটাকে বলছি আমি কি অ্যাক্সন বা অ্যাক্সন বলতে পারো। অ্যাক্সন। একটা নিউরনে একটাই মাত্র অ্যাক্সন বা অ্যাক্সন থাকে। তারপরে আসো প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে আঁকা বাঁকা সুতার মতো যে অংশগুলো বের হয়ে যায়, এইভাবে কোষ দেহ থেকে আঁকা বাঁকা সুতার মতো অংশ বের হয়ে যায় এইভাবে। এগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে যে আঁকা বাঁকা সুতার মতো অংশ বের হয়ে যায় সেটাকে বলা হচ্ছে কি ডেনড্রন। তাহলে এইগুলোকে কি বলা আছে? ডেনড্রন বলা আছে। ডেনড্রন। ডেনড্রন। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোষ দেহ কটা অংশ? তিনটা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্রলম্বিত অংশের দুটা অংশ, অ্যাক্সন এবং ডেনড্রন। অ্যাকশন এবং ডেনড্রন। ডেনড্রনের প্রত্যেকটা অংশকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রনের প্রত্যেকটা অংশকে বলা হয় ডেনড্রাইট। তাহলে ডেনড্রনের প্রত্যেকটা অংশকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইট। তাহলে আমরা নিউরন সম্পর্কে আমরা জানলাম। একটা নিউরন মস্তিষ্কের স্মৃতি, মানে নিউরনটা মস্তিষ্কের স্মৃতি ধারক বলা হয়। আমাদের মস্তিষ্ক আমরা যে বিভিন্ন কথা মনে রাখতে পারি, বিভিন্ন স্মৃতি আমাদের যে স্মৃতি মনে থাকে, পূর্বের কথা আমরা মনে রাখতে পারি, আসলে কিন্তু এই আমাদের এই স্মৃতি ধারণ করতে সাহায্য করে কে? নিউরন। নিউরনকে এই ডেনড্রনকে ডেনড্রাইট। প্রত্যেকটা ডেনড্রাইটে স্মৃতি ধারণ করার ক্ষমতা, স্মৃতি ধারণ করতে পারে। অর্থাৎ মানুষের স্মৃতি ধারণ করতে পারে কে? এই ডেনড্রাইটটা আমাদের স্মৃতি ধারণ করে রাখে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার করে রাখো। আল্লাহ হাফিজ।